আজকে আমরা পড়ব লিপিড এবং লিপিড শ্রেণীবিভাগ। সবার প্রথমে আমরা জানব লিপিড কাকে বলে। লিপিড কাকে বলে, আমরা যদি লিপিডের দুইটা সংজ্ঞা আমাদের বইতে দেওয়া আছে। প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় বস্তুকে বলা হয় লিপিড, এবং সেখানে অবশ্যই কখনোই কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 হবে না, যেটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ছিল। কিন্তু এই সংজ্ঞাটা থেকেও আমাদের আরেকটা গ্রহণযোগ্য সংজ্ঞা আছে। সেই গ্রহণযোগ্য সংজ্ঞাটা কি? লিপিড কোন ধরনের বস্তু? লিপিড হচ্ছে একটা এস্টার জাতীয় বস্তু। লিপিড কোন ধরনের বস্তু? লিপিড হচ্ছে এস্টার জাতীয় বস্তু। আমরা যদি তোমাকে কোশ্চেন করে এস্টার মানে কি, তাহলে এস্টার মানে হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে একটা এস্টার তৈরি হবে। একটা জিনিস হচ্ছে অ্যাসিড আর একটা জিনিস হচ্ছে অ্যালকোহল। তাহলে এস্টার তৈরি হবে কিসের সমন্বয়ে? এস্টার তৈরি হবে অ্যাসিড আর অ্যালকোহলের সমন্বয়ে। এই কারণে এস্টার যে মূলকটা আছে, এস্টার মূলকটা হচ্ছে, আমরা জানি এস্টার মূলকটা হচ্ছে COO। তাহলে একটা এস্টার মানে কি? এস্টার মানে হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল। তাহলে আমরা যদি একটা বিক্রিয়ার সাহায্যে, আর এইখানে কোন অ্যাসিডটা থাকবে? এখানে থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলতে আমরা কোন অ্যাসিডগুলোকে বুঝবো? যে অ্যাসিডগুলো অনেক লম্বা চেইনযুক্ত। যেমন দেখো স্টিয়ারিক অ্যাসিডের সংকেত যদি আমরা দেখি C17H35COOH, এটা একটা অনেক লম্বা চেইনযুক্ত অ্যাসিড। এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। সেই তুলনায় আমি যদি বলি, যদি CH3COOH এই অ্যাসিডটার কথা বলি, এই অ্যাসিডটা সেই তুলনায় কি হবে? সেই তুলনায় অনেক ছোট। এটা জৈব অ্যাসিড বলে, আর ওটাকে বলি আমরা ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের মিলনের মাধ্যমে যে এস্টার জাতীয় যৌগটা তৈরি হবে, সেই যৌগটা হচ্ছে লিপিড। তাহলে লিপিড কাকে কাকে দিয়ে তৈরি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে। ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে। তাহলে আমরা যদি এইভাবে সংজ্ঞাটা দিই, লিপিড হচ্ছে এমন একটি যৌগ যাকে আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়। আমরা যদি একটা বিক্রিয়ার সাহায্যে এই জিনিসটাকে দেখার চেষ্টা করি, আমরা একটা অ্যালকোহল নিলাম, গ্লিসারল, যেটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন এটার সাথে যদি, এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটার সাথে যদি আমরা একটা ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া করি, যেমন আমরা ফ্যাটি অ্যাসিডটাকে একটু উল্টা করে লিখব। আচ্ছা, আমরা পাল্টা ভাবে লিখি, সমস্যা হবে না। C17H35COOH। এখানে আমরা তিনটা ফ্যাটি অ্যাসিড নিলাম। তাহলে এরা যখন বিক্রিয়া করবে, তখন এই বিক্রিয়াতে কি হবে? এইখানকার এই যে দুইটা, এইখানে OH মূলক আছে, এখানে OH মূলক আছে, এদের মধ্যে বিক্রিয়া হবে। এই OH মূলক আর এই হাইড্রোজেন মূলকটা বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে পানি। বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে পানি। তাহলে এখানকার হাইড্রোজেন আর এখানকার OH আর এখানকার হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে পানি। এখানকার OH আর এখানকার হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে পানি, অর্থাৎ 3 অণু পানি তৈরি হচ্ছে। 3 অণু পানি তৈরি হলে আমরা তাহলে বাদ যাচ্ছে কি? এই OH-টা বাদ যাচ্ছে আর এখানকার হাইড্রোজেনটা বাদ যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে? এইখানে বাকি থাকতেছে হচ্ছে এই অংশটুকু। বাকি থাকতেছে হচ্ছে এই অংশটুকু। বাকি যে অংশটুকু থাকতেছে সেই অংশটুকুকে বলবো আমরা এস্টার। বাকি অংশটুকুকে বলবো আমরা এস্টার। তাহলে আমরা এই যে এস্টারটা, এই এস্টারটাই হচ্ছে লিপিড, অর্থাৎ একটা যৌগ তৈরি হবে আর সাথে 3 অণু পানি বের হয়ে যাবে। এটাকে বলতেছি আমরা লিপিড। এখন আমরা চলে যাব লিপিডের প্রকারভেদে। লিপিডকে আমরা তিনটা ভাগে ভাগ করছি: সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড। সরল লিপিড হচ্ছে সেই লিপিডগুলা যে লিপিডগুলোকে আদ্র বিশ্লেষণ করলে কেবলমাত্র স্নেহদ্রব্য পাওয়া যায় আর কোনো বস্তু পাওয়া যায় না, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলবো আমরা সরল লিপিড। অর্থাৎ সরল লিপিডে স্নেহ জাতীয় বস্তু অর্থাৎ লিপিড বাদে আর কোনো কিছু থাকবে না, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বাদে আর কোনো কিছু যদি না থাকে কোনো লিপিডে, সেই লিপিডটাকে কি বলবো আমরা? সেই লিপিডটাকে বলবো আমরা সরল লিপিড। সরল লিপিডটা হচ্ছে আবার দুই প্রকার। সরল লিপিডটা হচ্ছে দুই প্রকার। তাহলে আমরা সরল লিপিডের প্রকারভেদটা একটু দেখি। সরল লিপিডটা হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। তাহলে স্নেহদ্রব্যের আরেকটা নাম কি? স্নেহদ্রব্যের আরেকটা নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে ট্রাইগ্লিসারাইড কোনটা? ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখাইছি ওই বিক্রিয়ার মাধ্যমে যে যে এস্টারটা বা যে লিপিডটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। কেন? কারণ ওইখানে দেখো ওইখানে যে গ্লিসারলটা ছিল সেটা ছিল সেটাতে 3টা হাইড্রোক্সিল মূলক ছিল। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের সাথে সংযুক্ত হয়, ফ্যাটি অ্যাসিড যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের সাথে সংযুক্ত হয় তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে বলবো আমরা ট্রাইগ্লিসারাইড। তখন তাকে কি বলবো আমরা? ট্রাইগ্লিসারাইড কিংবা স্নেহদ্রব্য। তাহলে আর যদি ফ্যাটি অ্যাসিড ট্রাইহাইড্রিক অ্যালকোহলের সাথে সংযুক্ত না হয়ে কোনো মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে সংযুক্ত হলো, ধরো CH3OS, তখন তাকে বলবো আমরা মোম। তাহলে খেয়াল করো স্নেহদ্রব্য আর মোমের মধ্যে পার্থক্য কি? দুইটাতেই ফ্যাটি অ্যাসিড থাকবে, কিন্তু এইখানে স্নেহদ্রব্যে যে অ্যালকোহলটা থাকবে সেটা হবে সেখানে ট্রাইহাইড্রিক হবে, অর্থাৎ 3টা OH মূলক থাকবে। আর মোমের মধ্যে যে অ্যালকোহলটা থাকবে সেখানে কেবলমাত্র একটা OH মূলক থাকবে। তাহলে স্নেহদ্রব্যে থাকতেছে 3টা OH মূলক আর মোমের মধ্যে থাকতেছে একটা OH মূলক। এই যে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, এটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি। তাহলে তেল আমরা জানি তেল জিনিসটা কেমন? তেল জিনিসটা তরল। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে যে সমস্ত স্নেহদ্রব্য বস্তু তরল থাকবে তাদেরকে বলা হবে তেল, আর 20 ডিগ্রি সেলসিয়াসে যারা কঠিন থাকবে তাদেরকে বলা হবে চর্বি। এবং তেল আর চর্বির মধ্যে আরেকটা পার্থক্য আমরা দেখতে পাই। সেই পার্থক্যটা হচ্ছে তেলের মধ্যে থাকবে হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেলের মধ্যে থাকবে হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর চর্বির মধ্যে থাকবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকবে। আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে সেখানে কেবলমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে তেল আর চর্বির মধ্যে পার্থক্যটা পেলাম আমরা। 20 ডিগ্রি সেলসিয়াসে যদি তরল থাকে তাকে বলবো আমরা তেল, 20 ডিগ্রি সেলসিয়াসে যদি কঠিন থাকে তাকে বলবো আমরা চর্বি। এবং তেলটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি হবে আর চর্বিটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি হবে। আর মোমের সাথে ট্রাইগ্লিসারাইডের পার্থক্যটা আমরা একটু আগে দেখতে পাইছি। মোমের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকবে আর সেখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের বদলে সেখানে কি থাকবে? সেখানে থাকবে হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে আবার আমরা বলি সরল লিপিড মানে কি? সেখানে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থাকবে আর গ্লিসারল থাকবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সাথে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল আছে, এই কারণে এই জিনিসটাকে আমরা বলতেছি সরল লিপিড। এই জিনিসটাকে বলতেছি আমরা সরল লিপিড। এরপরে আমরা চলে যাব লিপিডের যে প্রকারভেদটাতে, সেটা হচ্ছে যৌগিক লিপিড। যৌগিক লিপিড মানে কি? যৌগিক লিপিড মানে হচ্ছে আমরা জানি যদি লিপিডকে আর্দ্র বিশ্লেষণ করি, আমরা একটু আগে বলছি লিপিডকে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। যদি শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই তখন তাকে বলে আমরা সরল লিপিড। যদি লিপিডকে আর্দ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সাথে তৃতীয় অন্য কোনো বস্তু উপস্থিত থাকে তখন তাকে বলবো আমরা যৌগিক লিপিড। তাহলে যৌগিক লিপিডের সংজ্ঞাটা অনেকটা এইরকম, কি কি? ধরো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস অন্য বস্তু, তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে বলবো আমরা যৌগিক লিপিড। যৌগিক লিপিডের 4টা প্রকারভেদ আমাদের বইতে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড মানে কি? আমরা জানি ফসফোলিপিডের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হচ্ছে লিপিড। লিপিড কথাটার মানে সেখানে কি আছে? লিপিড কথাটার মানে হচ্ছে সেখানে ফ্যাটি অ্যাসিড আছে, সেখানে গ্লিসারল আছে, আর যেহেতু ফসফো কথাটা আছে তার মানে সেখানে ফসফেট আছে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফেট যদি থাকে কোন লিপিডে তাহলে তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডে এক্সট্রা কি থাকবে? ফসফেট থাকবে কিংবা কোনো ফসফরাস জাতীয় যৌগ থাকবে, তাকে বলবো আমরা ফসফোলিপিড। এর মধ্যে অনেকগুলা ফসফোলিপিড আছে, যেমন লেসিথিন নামক ফসফোলিপিড আছে, স্যাফালিন নামক ফসফোলিপিড আছে, ফসফাটাইডিক অ্যাসিড আছে। এরপরে আমরা
চলে যাব হচ্ছে ফসফোলিপিডের পরে চলে যাব হচ্ছে আমরা গ্লাইকোলিপিডে। আচ্ছা, আমরা ফসফোলিপিডের কাজ যদি দেখি, ফসফোলিপিডের অনেকগুলো কাজ আছে, কিন্তু মেইন যে কাজ, দুইটা কাজ আমরা মনে রাখবো। একটা কাজ হচ্ছে আমরা জানি আমাদের যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিতে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, তাহলে কোষ ঝিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফসফোলিপিড। এই পয়েন্টটা আমরা পরীক্ষার খাতায় অবশ্যই লিখবো, তোমরা এখনই খাতায় লিখে নাও। ফসফোলিপিডের এক নাম্বার কাজ কি, সে হচ্ছে কোষ ঝিল্লি তৈরিতে সাহায্য করে। 2 নাম্বার আরেকটা কাজ যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে বারবার আসে, তোমরা রিটেন ও লিপিডের প্রকারভেদে সেটা লিখে দিবা। ফসফোলিপিড হচ্ছে আমাদেরকে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। ফসফোলিপিড কি কাজ করে? ফসফোলিপিড আমাদেরকে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। এটা লিপিডের আরেকটা প্রকারভেদ। গ্লাইকো কথাটা আসছে কই থেকে? ধরো গ্লুকোজ থেকে আসছে, তার মানে আমরা বুঝতেই পারছি গ্লাইকো কথাটা আসছে গ্লাইকোজেন বা গ্লুকোজ এর রিলেটেড কোনো কিছু থেকে আসছে, অর্থাৎ গ্লাইকো বলতে আমরা বুঝবো শর্করা জাতীয় কোনো বস্তু। তাহলে যদি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল এবং এর সাথে যদি কোনো কার্বোহাইড্রেট জাতীয় বস্তু থাকে, তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে বলবো আমরা গ্লাইকোলিপিড। তাহলে এখানে যেহেতু কার্বোহাইড্রেট জাতীয় বস্তু আছে, আমরা জানি কার্বোহাইড্রেট জাতীয় বস্তু কোন কাজে ব্যবহৃত হয়? সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা গ্লাইকোলিপিডের কাজ লিখতেই পারি। গ্লাইকোলিপিডটা কোথায় ব্যবহৃত হবে? গ্লাইকোলিপিডটা ব্যবহৃত হবে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। তারপরে আমরা যে প্রক্রিয়াটা যে লিপিডের নামটা দেখব, সেই লিপিডটা হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, অর্থাৎ যদি ফ্যাটি অ্যাসিডের সাথে একটা গ্লিসারল থাকে, এফ এ দিয়ে আমি ফ্যাটি অ্যাসিড বুঝাইছি, জি দ্বারা গ্লিসারল বুঝাইছি, সাথে যদি একটা প্রোটিন অণু থাকে, তখন তাকে বলবো আমরা লিপোপ্রোটিন। আমরা জানি আমাদের যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণুগুলোর আবরণ তৈরি করে কে? কোষীয় অঙ্গাণুগুলোর আবরণ তৈরি করে লিপোপ্রোটিন। তাহলে আমরা লিপোপ্রোটিনের একটা কাজ লিখবো, কোষীয় অঙ্গাণুগুলোর আবরণ তৈরি। যৌগিক লিপিডের যে সর্বশেষ প্রকারভেদটা আছে, সর্বশেষ প্রকারভেদটা হচ্ছে সালফোলিপিড। সেই সর্বশেষ প্রকারভেদটা কি? সেই সর্বশেষ প্রকারভেদটা হচ্ছে সালফোলিপিড। তাহলে এই যে সালফোলিপিড, এই সালফোলিপিডটা কি কাজ করে? সালফোলিপিড মানে কি, যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি লিপিড, তার মানে ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লিসারল থাকবে এবং সেখানে এক্সট্রা কি থাকবে? সেখানে এক্সট্রা সালফার থাকবে, তখন তাকে সালফোলিপিড বলে। এবং সালফোলিপিড থেকে আমরা একটা ইনফরমেশন জানবো, যেটা আমাদের এমসিকিউ তে আসে, সালফোলিপিডের উপস্থিতি কেবলমাত্র ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ থাকে। এখন আমরা চলে আসবো লিপিডের যে শেষ প্রকারভেদটা আছে, শেষ প্রকারভেদটা হচ্ছে উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড উদ্ভূত লিপিড মানে কি? যে লিপিডগুলা হচ্ছে কোন যৌগিক লিপিড থেকে পরবর্তী সময় উৎপত্তি লাভ করছে, তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিডে মানে কি? তাহলে তারা যৌগিক লিপিড থেকে রূপান্তরিত হয়ে যদি অন্য লিপিডে পরিবর্তন হয়েছে, তখন তাকে বলবো আমরা উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিডের ক্ষেত্রে আমাদেরকে একটা এককের নাম মনে রাখা লাগবে, সেই এককটা হচ্ছে আইসোপ্রিন একক, C5H8। উদ্ভূত লিপিডগুলো হচ্ছে এটার পলিমার। এখন উদ্ভূত লিপিডগুলোর মধ্যে আমাদের বইতে 3 ধরনের লিপিড সম্পর্কে আলোচনা করা আছে। সবার প্রথমে আছে স্টেরয়েড। স্টেরয়েডটা হচ্ছে একটা লিপিড যেটা 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট। 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট স্টেরয়েডের সাথে যদি হাইড্রোক্সিল মূলক সংযুক্ত হয়, অর্থাৎ OH যুক্ত কোনো কিছু সংযুক্ত হয়, তখন তাকে বলি আমরা স্টেরল। তখন তাকে কি বলি আমরা? স্টেরল। আমাদের সবচেয়ে পরিচিত একটা স্টেরলের উদাহরণ হচ্ছে কোলেস্টেরল। আমাদের সবচেয়ে পরিচিত একটা স্টেরয়েডের উদাহরণ কি? কোলেস্টেরল। এবং আমরা জানি আমাদের দেহে 2 ধরনের কোলেস্টেরল থাকে, একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এর মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষায়, যে এলডিএল কিংবা এসডিএল কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে, কোনটা মহিলাদের ক্ষেত্রে বেশি থাকে। তাহলে আমরা মনে রাখবো এই যে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন আর এসডিএল হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএলটা হচ্ছে খারাপ। কেন খারাপ? এলডিএলটা হচ্ছে আমাদের রক্তনালীর মধ্যে বিভিন্ন
চর্বি জাতীয় বস্তুকে রক্তনালীর মধ্যে জমাতে সাহায্য করে, ফলে রক্তনালীগুলো ব্লক হয়ে যেতে পারে, রক্তনালীগুলো ব্লক হয়ে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। আর অপরদিকে এসডিএল কি করে, যে অতিরিক্ত চর্বিগুলোকে সে লিভারে এনে সঞ্চিত করে রাখে, ফলে রক্তনালীর মধ্যে চর্বি জমতে দেয় না। তাহলে এলডিএল রক্তনালীর মধ্যে চর্বি জমায়, আর এসডিএল কি করে, সেই চর্বিগুলোকে জমতে না দিয়ে এসডিএল কি করে, চর্বিগুলোকে লিভার নিয়ে আসে। তাহলে যেহেতু এলডিএল রক্তনালীর মধ্যে চর্বি জমাতে সাহায্য করে, এই কারণে এলডিএল কে বলা হয় খারাপ। এবং আমরা আরেকটা জিনিস জানি যে পুরুষ মানুষদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বেশি। তাহলে তোমরা বুঝতেই পারতেছো পুরুষ মানুষের ক্ষেত্রে অবশ্যই কোনটা বেশি থাকবে, পুরুষ মানুষের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বেশি হওয়ার কারণ হচ্ছে পুরুষ মানুষে এলডিএলটা বেশি থাকে, আর এসডিএলটা পুরুষ মানুষের তুলনামূলকভাবে কম থাকে। এসডিএলটা বেশি থাকে কাদের ক্ষেত্রে, এসডিএলটা বেশি থাকে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে এসডিএলটা বেশি থাকার কারণে মহিলাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা কম, কারণ এসডিএলটাকে বলে আমরা ভালো কোলেস্টেরল, আর এলডিএলটাকে বলে আমরা খারাপ কোলেস্টেরল। তাহলে এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এলডিএল কেন পুরুষে বেশি থাকলো, এলডিএল কেন মহিলাদের ক্ষেত্রে বেশি থাকলো না, বা মহিলাদের ক্ষেত্রে কেন এসডিএল বেশি থাকলো। আমরা জানি মহিলাদের একটা অন্যতম প্রধান হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। সেই ইস্ট্রোজেন হরমোনটা কি করে, সেই ইস্ট্রোজেন হরমোনটা এসডিএল এর উৎপাদনের পরিমাণটাকে বাড়ায় দেয় দেহে, এবং এলডিএল এর পরিমাণটাকে রক্তে কমায় দেয়। তাহলে ইস্ট্রোজেন হরমোনের একটা ইফেক্ট হচ্ছে সে এসডিএল এর পরিমাণটাকে বাড়িয়ে দেয়, এলডিএল এর পরিমাণটাকে কমিয়ে দেয়। মহিলাদের ক্ষেত্রে যেহেতু ইস্ট্রোজেন হরমোন থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এসডিএল এর পরিমাণটা বেড়ে যায়, এলডিএল এর পরিমাণটা কমে যায়, এই কারণে মহিলাদের হৃদরোগের ঝুঁকিটা কম হয়। এর বাইরে আরো দুই প্রকারের উদ্ভূত লিপিড আমাদের বইতে আলোচনা করছে। আমরা যদি দেখি, একটা হচ্ছে টারপিন, টারপিন হচ্ছে 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট, জাস্ট আমরা এতটুকু জিনিস জানলে হবে, 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। আইসোপ্রিন এককটা আমরা দেখছি, 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে বলা হয় টারপিনস বলা হয়। আরেকটা আছে উদ্ভূত লিপিড, সেটা হচ্ছে রাবার, সেটা হচ্ছে 1000 থেকে 3000 আইসোপ্রিন একক। এই যে আইসোপ্রিন একক 1000 থেকে 3000 আইসোপ্রিন একক যদি সংযুক্ত হয়, 1000 থেকে 3000 আইসোপ্রিন একক যদি সংযুক্ত হয়, তখন আমাদের রাবার জাতীয় যৌগিক লিপিডটা তৈরি হবে। তাহলে আমাদের লিপিড এবং লিপিডের শ্রেণীবিন্যাস এই পর্যন্ত।